ধূমপান, মদ্যপান ও যে কোনো ধরনের মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডারে রয়েছে অসংখ্য গল্প। আমাদের এই ব্যস্ত জীবনে নিয়মমাফিক বই পড়ার চল প্রায় উঠতে বসেছে, কিন্তু সাহিত্যের অমর সৃষ্টি, তাকে বঞ্চিত করার সাধ্য আমাদের কোথায়? তাই গপ্প দপ্তরের প্রয়াস সেই সাহিত্যকে তুলে ধরা। আজকের গপ্প রক্তের ফোঁটা। গল্পের লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অচিন্ত্য কুমার সেনগুপ্তের জন্ম 19শে সেপ্টেম্বর 1903, মৃত্যু 29শে জানুয়ারি 1976। 1921 সালে প্রবাসী পত্রিকায় নিহারিকা দেবী ছদ্মনামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল বেদে, কাকজ্যোৎস্না, আমাবস্যা, পূর্ব পশ্চিম এবং উত্তরায়ণ। এছাড়াও লিখে গেছেন অসংখ্য ছোট গল্প। সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি 1975 সালে জগত্তারিণী পুরস্কার পান। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার এবং শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন। আজকের গল্পটি অচিন্ত্য কুমার সেনগুপ্তের 101 গল্পের বই থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে এবং প্রচ্ছদ নির্মাণে সৈকত, অনিতার ভূমিকায় সোমা, সুরভীর ভূমিকায় শম্পা, অনিমেষ ও গল্পের সূত্রধর সাহেব। শব্দগ্রহণ, আবহ নির্মাণ এবং সম্পাদনায় তাওসিন। গল্প শুরু করার আগে বিশেষ অনুরোধ, গপ্প দপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের গল্প রক্তের ফোঁটা। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ পা খড়কে পড়ে যাচ্ছিল অনিমেষ। মুহূর্তে রেলিংটা ধরে ফেলে সামলালো নিজেকে, নিচের দিকে তাকালো। কই, কিছুই পড়ে টড়ে নেই তো। কলার খোসা, আমের চোকলা, নারকেলের ছোবড়া, কিছু নেই তো। জলও তো নেই এক ফোঁটা। শুকনো খটখটে সিঁড়ি। জুতোর তলাটাও দেখলো একবার, সেখানেও কিছু লেগে নেই। মনে মনে হাসলো অনিমেষ। খুব তাড়াতাড়ি করছিল বলেই হয়তো পা বেচাল হয়ে পড়েছিল, ছন্দ রাখতে পারেনি ঠিক মতো। চোখের পলকে কি দুর্ঘটনাই না হতে পারত। ভাঙতে পারত হাড়গোড়, মাথা, মেরুদণ্ড। এতক্ষণে তাহলে রেল স্টেশনের পথে না হয়ে হাসপাতালের পথে, ট্যাক্সিতে না হয়ে অ্যাম্বুলেন্সে। সত্যি এক চুলের ফারাক, একটা সুতোর এদিক ওদিক। এত তাড়াহুড়োর কোনো মানে হয় না। অনিমেষের এখন বয়স হয়েছে, তার ধীর স্থির হওয়া উচিত। কিন্তু কি আশ্চর্য, ঠিক সময়ে সমর্থ হাতে রেলিংটা ধরে ফেলতে পারল। ঠিক অত দূরে রেলিং পড়বার সময় হাতের হিসেব থাকলো কি করে? মনে হলো কে যেন হাতের কাছে রেলিংটা এগিয়ে এনে দিয়েছে। কিচ্ছু বলেনি, তবু ট্যাক্সিটাও ছুটছে প্রাণপণ, যেন ড্রাইভারেরও ভীষণ তাড়া। কিন্তু বেগে ছুটলেই আগে পৌঁছানো যায় না সব সময়। মনে হচ্ছিল ট্যাক্সিটাই অ্যাক্সিডেন্ট করে বসবে, হয় কাউকে চাপা দেবে, নয়তো হুমড়ি খেয়ে পড়বে কোনো গাড়ির ওপর, নয়তো কোনো মুখোমুখি সংঘর্ষ। অত শত না হয় নির্ঘাত জ্যাম হবে রাস্তায়, ট্যাক্সিটা পৌঁছতে পারবে না, ট্রেন ছেড়ে দেবে। যেন এত সুখ সহ্য করবার নয়।
ভাগ্য ঠিক বাদ সাধবে, বাগড়া দেবে। না, হন্তদন্ত ট্যাক্সি শেষ পর্যন্ত পৌঁছেছে। ট্রেনটা ছাড়েনি। কামরার খোলা দরজার ওপর অনিতা দাঁড়িয়ে। বাবা, আসতে পারলে? কত বাধা, কত বিপদ। আর বাধা বিপদ কোথায়, সব তো খোলসা হয়ে গিয়েছে। এখন তো ফাঁকা মাঠ, যাকে বলে লাইন ক্লিয়ার। হ্যাঁ। হঠাৎ ইঞ্জিনটা হুইসেল দিয়ে উঠল। অনিমেষ বুঝি উঠতে যাচ্ছিল। অনিতা ব্যস্ত সমস্ত হয়ে বলল, আর উঠে কি হবে, গাড়ি ছেড়ে দিচ্ছে। না, ওটা অন্য প্ল্যাটফর্মের ইঞ্জিন। যা ভয় পাইয়ে দিয়েছিলে। তোমার তো সবটাতেই ভয়। না, ভয় আর কোথায়। কামরাতে উঠল অনিমেষ। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সামান্য কয়েক মিনিট বাকি আছে। বললে, কিছুক্ষণ বাকি। কিন্তু কতক্ষণ? ধরো 1 বছর। কথাটাকে অন্য অর্থে নিয়ে গেল অনিমেষ। না না, অতদিন কেন? এ কি আমরা ডিভোর্সের পরে বিয়ে করতে যাচ্ছি যে 1 বছর অপেক্ষা করতে হবে? না, তা নয়, তবে তবে টবে নয়। শ্রাদ্ধ শান্তি হয়ে গিয়েছে, এখন আর তোমার দ্বিধা কি? তবু লোকে বলে 1 বছর অপেক্ষা করা ভালো। ছাই বলে, কেউ বলে না। আমি কত বছর অপেক্ষা করে আছি বলো তো? আর আমি দেরি করতে প্রস্তুত নই। কিন্তু চলেছ তো কলকাতার বাইরে। কি করব, হঠাৎ বদলি করে দিল। তাতে কি হয়েছে? তুমি দিনক্ষণ ঠিক করে চিঠি লিখলেই আমি ঝপ করে চলে আসব। বিয়ে করতে আর হাঙ্গামা কি? শুনছি আমাকেও নাকি বাইরে ঠেলে দেবে। দিক না, তাহলে মফস্বলে যাব। আর যদি না দেয়, কলকাতাতেই থাকো, চলে আসবো এখানে। মোট কথা, শুভস্য শীঘ্রম। লোকে কি বলবে? লোকের কথা ছেড়ে দাও। লোকে বলবে বউ মারা যাবার 1 মাস পরেই বিয়ে করলো। 1 বছর পরে করলেও বলবে। লোকের হাতে সৃষ্টি স্থিতি প্রলয়ের ভার নেই। লোকে কি জানে আমার তপস্যার কথা? তপস্যা? হ্যাঁ, প্রতীক্ষা আর প্রার্থনাই তপস্যা। তোমার বিয়ের প্রায় 2 বছর পর আমাদের দেখা। তুমি আমাকে বললে তুমি আমার পরম হয়ে এলে, তো প্রথম হয়ে এলে না কেন? সেই থেকেই প্রার্থনা করেছি, প্রতীক্ষা করে আছি কবে সে চরম দিন আসবে, কবে পথ পরিষ্কার হবে। 3 বছরের পর আজ সেই সুযোগ এলো। এই 3 বছর সমানে আকাঙ্ক্ষা করে এসেছি আমাদের স্বাধীনতার। অর্থাৎ গত 3 বছর ধরেই অনিতা সুরভির মৃত্যু কামনা করে এসেছে। বুকের মধ্যে একটা ঘা মারার শব্দ শুনল অনিমেষ। সে শব্দ কি তারও আকাঙ্ক্ষার প্রতিধ্বনি? না, তা কি করে হয়? সুরভি বেঁচে ছিল বলেই তো অনিতার প্রতি তার আকর্ষণ এত জ্বলন্ত ছিল, জীবন্ত ছিল। সুরভি আজ বেঁচে নেই, তাই কি অনিতাও আজ স্থিমিত, নিষ্প্রভ? এ কি, ট্রেন ছাড়ছে না কেন? সময় কখন হয়ে গেছে, তবু ছাড়বার নাম নেই। ছাড়বার ঘন্টা পড়লেই তো অনিমেষ নেমে যেতে পারে।
কি একটা গোলমেলে ট্রেনটা থেমে আছে, কিন্তু ছাড়ছে না। দীর্ঘতর হচ্ছে এই নিষ্ফল সান্নিধ্য। সব ট্রেনই ছেড়ে যায়। শেষ পর্যন্ত অনিতারটাও ছাড়ল। নামতে গিয়ে অনিমেষ আবার পড়ল নাকি পাহড়কে? না, সে অত অপগণ্ড নয়। তার পায়ের নিচে মোলায়েম প্ল্যাটফর্ম কে ঠিক পৌঁছে দিয়েছে। মফস্বলে বদলি হয়ে এসেছে অনিমেষ। ভালোই হয়েছে, বদল হয়েছে পরিবেশের। মেঝেতে পায়ে পায়ে আলতা দাগ ফেলা নেই আর স্মৃতির রক্তাক্ত কণ্টক। ছোট ছাদওয়ালা বাড়ি, উপরে দুখানা মোটে ঘর, একটা শোবার আর একটা বসবার, নিচে বাবুর্চি চাকর। এর চেয়ে আরো ছোট হলে চলে কি করে? তবু অনিমেষের যেন কিরকম ফাঁকা ফাঁকা লাগে। এদিক ওদিক প্রতিবেশীদের বাড়িঘরগুলি কেমন দূর দূর মনে হয় বাড়িটাকে ঘিরে যেন অনেক গাছপালা, অনেক হাওয়া, অনেক অন্ধকার। গাড়ি ঘোড়ার আওয়াজ অনেক পরপর শোনা যায়। ফেরিওয়ালারাও এদিকে কম আসে। অথচ নদী কত দূরে। মধ্যরাত্রে একটু হাওয়া উঠলেই শোনা যায় গোঙানি। কাজে কর্মে লোকজন আসে, কিন্তু তাদেরও আসার মানেই হচ্ছে চলে যাওয়া। সমস্ত ভিতর বার আশপাশ একটা শূন্যতার শ্বাস দিয়ে ভরা। না, আসুক অনিতা, ঘরদোর ভরে তুলুক। আশ্চর্য, সেই রকম চিঠি লিখেছে অনিতা। এই মফস্বল শহরেই সে একটা উচ্চতর চাকরির জন্য আবেদন করেছে। কদিন পরেই ইন্টারভিউ। হ্যাঁ, কোথায় আর উঠবে, অনিমেষেরই অতিথি হবে অনিতা। চিঠি লিখে বারণ করল অনিমেষ। তুমি এসো, থাকো, চাকরি করো, কিন্তু আমার বাড়িতে উঠো না। অন্তত এখন নয়, একেবারে আজকেই নয়। জানোই তো আমার বাড়িতে মেয়ে ছেলে কেউ নেই, তোমার অসুবিধা হবে। তাছাড়া আমি দুর্বার, একা। আগে অধিষ্ঠিত হও, পরে প্রতিষ্ঠিত হবে। পাল্টা জবাব দিল অনিতা, প্রায় তিরস্কারের ভঙ্গিতে। আমি একজন সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা। একটা চাকরির সম্পর্কেই তোমার কাছে একদিনের সাময়িক আশ্রয় চাইছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আর নিজেকে অত দুর্বার বলে স্পর্ধা করো না। ভাববে আমার প্রতিরোধও দুঃসাধ্য, অন্তত যতক্ষণ আমি সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা। না, তুমি এসো, ঝগড়াঝাটির কি দরকার? তুমি এলে কত গল্প করা যাবে, কত হাসা যাবে মন খুলে, স্তব্ধতাকেও কত মনে হবে রমণীয়। আজ সন্ধ্যের ট্রেনে আসবে অনিতা, শুধু রাতটুকু থাকবে। কাল সকালে ইন্টারভিউ দিয়েই দুপুরের ট্রেনে ফিরে যাবে নিজের জায়গায়। সকাল থেকেই মেঘ মেঘ, বৃষ্টি বৃষ্টি। দুপুরে ঘনঘোর করে বর্ষা নেমেছে। সন্ধ্যের দিকে তোড়টা কমলেও হাওয়াটা পড়েনি। চলছে জোলো হাওয়ার ঝাপটা। স্টেশনে এসে অনিমেষ শুনল গাড়ি 3 ঘন্টার ওপরে লেট। ভীষণ দমে গেল শুনে। বাইরে দুর্যোগ থাকলেও অন্তরে বুঝি
একটা আগুনের ভাণ্ড ছিল, সেটা নিভে গেল ধুঁয়ে ধুঁয়ে। রাস্তায় জনমানব নেই, দোকানপাট বন্ধ, শুধু একলা এক পথহারা হাওয়া এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। সাইকেল রিক্সা করে বাড়ি ফিরল অনিমেষ। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখল, এ কি, তার শোবার ঘরে আলো জ্বলছে, দরজার তালা বন্ধ, হাওয়ার দাপটে দরজার পাল্লা দুটো ফাঁক হয়েছে, তারই মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আলো। তবে কি ঘর বন্ধ করে বেরোবার আগে ভুলে সুইচটা অন করে রেখেছিল? তাই হবে, নইলে আলো জ্বলে কি করে? পথে আসতে দেখছিল স্টেশনেও তাই। ঝড়ের উৎপাতে সারা শহরের কারেন্ট অফ হয়ে গিয়েছিল। কে জানে, কারেন্ট হয়তো ফিরে এসেছে এতক্ষণে। বারান্দার সুইচটা টিপল, আলো জ্বলল না। হয়তো বারান্দার বাল্বটা ফিউজ হয়ে গিয়েছে। দরজার তালা খুলে ঘরে ঢুকতেই ঘরে আর আলো নেই। মুখস্থ জায়গায় হাত রেখে সুইচ পেল অনিমেষ। সুইচ টিপল, আলো জ্বলল না। না, আসেনি কারেন্ট, কিংবা এসে এখন আবার অফ হয়ে গেছে। হাতের টর্চ টিপল অনিমেষ। মনে হলো ঘরের মধ্যে অন্ধকার যেন নড়ছে, চড়ছে, ঘোরাঘুরি করছে। অন্ধকার কোথায়? একটা লোক। কে? দরজা খোলা পেয়ে লোকটা পালিয়ে গেল বুঝি। অনিমেষ প্রবল শক্তিতে দরজা বন্ধ করলো। প্রায় কারেন্ট অফ হয় বলে ক্যান্ডেল আর দেশলাই হাতের কাছে মজুত রাখে, তাই জ্বালালো এখন। হোক মৃদু, একটা স্থির অবিচ্ছিন্ন আলো দরকার। কই, লোকটা যায়নি তো? খাটের বাজু ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। এ কে? একটা বোবা আতঙ্ক অনিমেষের গলা টিপে ধরল। এ যে সুরভি। পরনে কস্তাপার শাড়ি, সিঁথিতে ডগডগে সিঁদুর, খালি পায়ে টুকটুকে আলতা, ঠোঁট দুখানি চুনে খয়েরে রঙিন করা। সুরভি ডান হাতের তর্জনী তার ঠোঁটের ওপর রাখল, যেন ইঙ্গিত করল অনিমেষ যেন না চেঁচায়, না কথা বলে। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে দেওয়ালের দিকে সরে গেল সুরভি। সরে গেল যেখানে একটা ক্যালেন্ডার ঝুলছে, একটা তারিখের ওপর আঙুল রাখল। দুই চোখে ক্রুদ্ধ ভৎসনা পুড়ে তাকালো অনিমেষের দিকে। সেই চিহ্নিত তারিখে টর্চের আলো ফেলল অনিমেষ। দেখল আঙুলের ডগায় করে এক ফোঁটা রক্তের দাগ রেখেছে তারিখে। কোন তারিখ? এ তো আজকের তারিখ, বাংলা 28শে আষাঢ়, বৃহস্পতিবার। 28শে আষাঢ় কি? 28শে আষাঢ় অনিমেষ সুরভির বিয়ের দিন। একদম ভুলে গিয়েছিল। আর বছর সুরভি মনে করিয়ে দিত, এবারও তেমনি মনে করিয়ে দিতে এসেছে। অদূরে
দাঁড়িয়ে হাসছে সুরভি। কেমন মজা! যেতে না যেতেই মুছে দিয়েছ মন থেকে, মুছে দিয়েছ দেওয়াল থেকে। আমার একটা ছবিও কোথাও রাখনি। সুরভি! তাকে ব্যাকুল হাতে ধরতে গেল অনিমেষ। একটা বাতাস ছুটে এলো ঘরের মধ্যে। বন্ধ দরজা জানলা ঝরঝর করে উঠল। সিঁড়িতে শোনা গেল নেমে যাওয়ার পায়ের শব্দ। শুধু যেন সুরভি একা নয়, তার সঙ্গে আছে আরও অনেকে। একসঙ্গে নেমে যাচ্ছে, কেবল নেমে যাচ্ছে, ভারী পায়ে, ক্লান্ত পায়ে নেমে যাচ্ছে। ভয়ে আপাদমস্তক ঘেমে উঠল অনিমেষ। হঠাৎ আলো জ্বলে উঠল। মনে হলো এ আলো নয়, কে যেন সহসা হেসে উঠেছে খিলখিল করে। তাড়াতাড়ি অল্প স্বল্প খেয়ে শুয়ে পড়ল অনিমেষ। টর্চ, ছাতি, ওয়াটারপ্রুফ দিয়ে চাকরকে পাঠালো স্টেশনে। যত টাকা লাগে লাগুক, যেন রিক্সা ঠিক রাখে। যত দেরিই হোক, ঠিকমতো আসতে পারে যেন অনিতা। ঘড়িতে রাত বেশি হয়নি, কিন্তু মনে হচ্ছে যেন অনন্ত রাত। গাছগাছালির মধ্যে বাড়িটাকে মনে হচ্ছে যেন রুদ্ধশ্বাস কবরের স্তূপ। কেবল বাতাসের হা হা, ডালপালার কাতরতা। বিছানায় জেগে বই পড়ছে অনিমেষ। জাগ্রত সমর্থ বন্ধুর মতো আলোটা রয়েছে চোখের ওপর। দরজায় কে আঙুলের শব্দ করল। চমকে উঠল অনিমেষ। নিশ্চয়ই মানুষ। অন্য কেউ হলে আলো নিভে যেত, হাওয়া উঠে দরজা জানলা কাঁপাতো, সিঁড়িতে পায়ের শব্দ হতো, নয়তো কুকুর কোথাও কাঁদতো মরা কান্না। মানুষ বলেই বারান্দার আলোটাও নেভেনি। ভয়ের জন্য লজ্জা লাগলো অনিমেষের। বালিশের নিচে হাত দিয়ে রিভলভারটা একবার অনুভব করল। ধীরে ধীরে খুলে দিল দরজা। এ কি তুমি, অনিতা? উফ, কি লেট তোমাদের গাড়ি, আর তারপর কি জঘন্য বৃষ্টি। তো তোমার জন্য স্টেশনে চাকর পাঠিয়েছিলাম, সে কোথায়? কই, কারোর সঙ্গে দেখা হয়নি তো, একাই চলে এলাম। তোমার মালপত্র কোথায়? সব স্টেশনে পড়ে আছে। শোনো, আমি ভীষণ ক্লান্ত, এক গ্লাস জল খাবো। টেবিলের ওপর ঢাকা গ্লাসে জল ছিল, তাই ঢকঢক করে খেয়ে নিল অনিতা। বললে, আমার শোবার জায়গা করেছো কোথায়? পাশের ঘরে। আমি যাই, শুয়ে পড়ি গে, দাঁড়াতে পারছি না, নিদারুণ ঘুম পেয়েছে। বাহ, সে কি, খাবে না? না, পথে অনেক খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা, আসি। পাশের ঘরে গিয়ে দ্রুত হাতে দরজায় খিল চাপালো অনিতা। তবু দরজায় মুখ রেখে বলল অনিমেষ, ঘরের আলোটা জেলে রেখো, আর দেখো নতুন জায়গায় যেন ভয় পেও না। ভয় পেলে আমাকে ডেকো। অনিতার যেন কিছুতেই ভয় নেই। তার বুঝি অনিমেষকেই ভয়? কেন কেন দুজনে আজ ঝড়ের রাতে একসঙ্গে এক ঘরে থাকবে না? থাকলে জীবন্ত লোকের সংস্পর্শে পরস্পরের আর ভয় থাকতো না। আর যে ভয়ের কথা অনিতা ভেবেছে, সে যে কত অবাস্তব গায়ের উত্তাপে বুঝিয়ে দিত। তখন কত রাত কে জানে। দুঘরের মাঝের দরজায় টুক করে একটা শব্দ হলো। সে শব্দ স্পষ্ট চিনল অনিমেষ। সে
ঝিল খোলার শব্দ। রুদ্ধ নিঃশ্বাসে বিছানায় বসে রইল অনিমেষ। কই, অনিতা এলো না তো এ ঘরে? নাকি অনিমেষকেই ডাকছে অনিতা? এক নির্জনতা ডাকছে এক নিঃসঙ্গতাকে, এক ভয় আর এক ভয়কে। পা টিপে টিপে অনিমেষই উঠে গেল। খোলা দরজায় ঠেলা দিয়ে ঢুকলো ও ঘরে। আলোতে দেখল, এ কি, অনিতা কোথায়? তার বদলে খাটে পাতা বিছানায় বিলোল ভঙ্গিতে সুরভি শুয়ে আছে। অনিতা কোথায়? অনিতা কোথায়? চিৎকার করে উঠল অনিমেষ, টলে পড়ে গেল মাটিতে। পরদিন সকালে হাসপাতালে অনিমেষের জ্ঞান হলো। একটু সুস্থ হলে শুনল গত রাত্রে ট্রেন অ্যাক্সিডেন্টে অনিতা মারা গেছে। আর ক্যালেন্ডারের তারিখে যে রক্তবিন্দুটা দেখেছিল সেটা আসলে লাল কালির চিহ্ন। মরবার অনেক আগেই তারিখটা দাগিয়ে রেখেছিল সুরভি।